স্বৈরশাসক শেখ হাসিনার পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। আব্দুল হামিদ চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন জানিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের দাবি, নিষেধাজ্ঞা না থাকায় সাবেক রাষ্ট্রপতিকে দেশ ত্যাগে বাধা দেয়া হয়নি। জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে সারা দেশে গণহত্যার পরিকল্পনার অভিযোগে গত 14 জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়। কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আসামি। শেখ হাসিনার বেসরকারি ব্যক্তিগত কর্মকর্তা SM মিজানুর রহমানকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গত রাত 10টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। জানা গেছে, গত রাত 10টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও পথচারীরা মিজানকে আটক করেন। পরবর্তীতে নিউ মার্কেট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। তার বাড়ি বরিশালের গৌড় নদীতে। 2001 সাল থেকে তিনি শেখ হাসিনার বেসরকারি ব্যক্তিগত কর্মকর্তার দায়িত্ব পালন করেন। জুলাই গণহত্যার ন্যায় বিচার না হলে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে আজিমপুরে দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত নেতাকর্মীদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। অন্য কোনো দলের প্রতি এত অবিচার করা হয়নি। দলের অনেক নেতাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে। পরে ATM আজহার ন্যায় বিচার পাবেন প্রত্যাশা করে জামায়াতে ইসলামীর আমির বলেন, তিনি মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন। ন্যায় বিচারটা দেখতে চাই, দোয়া করেন সেই ন্যায় বিচার শুধু আমরা না, জাতি যেন পায়। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের আপিল আবেদনের রায় ঘোষণা হবে ২৭ মে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি শেষে এই দিন নির্ধারণ করেন। এর আগে গত মঙ্গলবার প্রথম দিনের শুনানি শেষ হয়। সেদিন শুনানিতে আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির এই মামলাসহ অন্য কয়েকটি মামলার প্রসঙ্গ টেনে সাক্ষ্য ও প্রমাণের বিভিন্ন ত্রুটি তুলে ধরেন। এ সময় মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড সংক্ষিপ্ত রায়ে কার্যকর হয়েছে উল্লেখ করে একে উপমহাদেশে নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে 2019 সালে ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। জনাব ATM আজহারুল ইসলামের আপিল মামলার শুনানি আজকে শেষ হলো। মাননীয় আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ 27 মে এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের প্রথম অংশ পড়া শেষ হয়েছে। বাকি অংশ পড়া শেষে আগামী 13 মে রায় ঘোষণা করবে হাইকোর্ট। সকাল 10টার দিকে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করে। এ সময় আদালত মামলায় সাক্ষীদের বক্তব্য পাঠ করেন। সাজার অংশ পরবর্তীতে ঘোষণা করা হবে। 2001 সালের 1 বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনাস্থলেই 9 জন নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও একজন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলাটি 24 বছর ধরে ঢাকার বিচারিক আদালতে ঝুলে আছে।
এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, এই যে রমনা বটমূলের ছায়ানটের যে বোমা হামলা মামলা, সেই মামলার রায়ের প্রথম অংশ পড়া শেষ হয়েছে আজ, সেখানে কি কি পর্যবেক্ষণ উঠে এসেছে, বিস্তারিতভাবে কি জানতে পেরেছেন? আপনি জানেন যে 8 জনের ফাঁসি এবং 6 জনের যে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল এবং 2014 সালে এটি আদেশ দেওয়া হয় এবং এরপরে কিন্তু বিভিন্ন সময়ে আসামি পক্ষের আইনজীবীরা তাদের আপিল করেন এই মামলা থেকে খালাস দেওয়ার জন্য এবং আজকে কিন্তু সকাল 9:45টার দিকে মামলার শুনানি শুরু হয়। এখানে SM শাহজাহান আসামি পক্ষের আইনজীবী এবং শিশির মনির, এই দুইজন আইনজীবী কিন্তু তাদের পক্ষে আসামিদের পক্ষে মতামত তুলে ধরেন এবং তারা কিন্তু তাদের খালাস চেয়ে আবেদন করেন। এই প্রথম দিকে আমরা দেখলাম প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আসামি পক্ষের আইনজীবীদের যে শুনানি, সেটা যৌথ যে বেঞ্চ সেটি শোনে এবং তারপরে কিন্তু এখন বিরতি চলছে এবং একটু পরে আবার দ্বিতীয় সেই শুনানিটি চলবে। তবে একটি বিষয় যে জেলখানায় 2 জন আসামি মৃত্যুবরণ করেন এবং সেই সমস্ত তথ্য প্রমাণাদি সহ এই মামলাতে আর কি কি হয়েছিল, এই আসামি পক্ষের আইনজীবীদের যে আপিল করেছে সেগুলো পুনর্বিবেচনা করবে এবং এখানে সকলের আসামি আছেন এবং জেল গেটে যারা ছিল তাদেরকে কিন্তু এখানে শুনানি করা হবে বলে জানানো হয়েছে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত এই রায়ের জন্য অপেক্ষা করতে হতে পারে বলে এমনটি আমাদের জানিয়েছেন। দ্বিতীয় পার্টে যে শুনানিটি হবে, এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র মুক্তি হান্নান বা যাদেরকে আসামি করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে শুধুমাত্র সন্দেহ ভিত্তিতে তাদেরকে এই মামলায় অভিযুক্ত করা হয় এবং তাদের বিচার প্রক্রিয়া করা হয়। এখানে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন এটা আসলে ভিত্তিহীন, কোনো ধরনের সম্পৃক্ততা তাদের ছিল না, শুধুমাত্র এখানে কিছু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য তাদেরকে এই মামলায় ফাঁসানো হয়, এমনটি কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা দাবি করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে বহুল আলোচিত ATM আজহারুল ইসলাম, যেটি জামাত নেতা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেই তার আপিলটাও কিন্তু তাকে খালাস চেয়ে আসামি পক্ষরা আপিল করেছে। সেই মামলাটির শুনানিও কিন্তু আজকে শেষ হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে আগামী 27 মে এই মামলাটির রায় ঘোষণা করা হবে এবং এই মামলার আসামি পক্ষের আইনজীবীও শিশির মনির এবং তিনি গণমাধ্যম সঙ্গে কথা বলেছেন। তিনি কিন্তু বলছেন যে সেই সময়ে ATM আজহারুল ইসলামের বয়স ছিল 18 বছর এবং তিনি ইন্টারমিডিয়েটে পড়তেন। সেই সময়ে তিনি কোনো কমান্ডের সঙ্গে জড়িত ছিলেন না এবং তিনি কোনো রাজনীতি করেননি, শুধুমাত্র পরবর্তীতে জামাতে ইসলাম সঙ্গে যুক্ত হওয়ার জন্য সন্দেহের বশবর্তী এবং এখানে রাজনৈতিক চরিতার্থ করার জন্য আসলে তাকে ফাঁসানো হয় এবং তাকে এই মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয় এবং তারাও কিন্তু আশা করছেন যে এতদিন আদালত তাদের কথা শুনেনি, আসামি পক্ষের আইনজীবীর কথা শুনেনি এবং আজকে তারা অনেক কিছু উপস্থাপন করেছে এবং তারা আশা করছেন যে 27 মে একটি ঐতিহাসিক রায় হবে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ATM আজহারুল ইসলাম বেকসুর খালাস পাবেন। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত নয়, এটি বাংলাদেশ, মিয়ানমার ও আরাকান আর্মির ইস্যু বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রাজধানীর বিস অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। পরে রোহিঙ্গা প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। বাংলাদেশ, মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সংকট সমাধান করতে পারে, এক্ষেত্রে চীন মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখবে। পরে ভারত পাকিস্তান প্রসঙ্গে বলেন, দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চীন। সন্ত্রাসবাদের ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, পরিস্থিতি জটিল করে তুলতে পারে এমন যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া থেকে দুই দেশকেই বিরত থাকতে বলেন তিনি। From the day one
বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে বলে মনে করে চীন। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখবে চীন, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে আপাতত এর কোনো অগ্রগতি নেই। এলপি গ্যাসের পরিবহন মজুদ ও বিক্রিতে অবৈধ ক্রস ফিলিং বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। তবে এই অবৈধ ব্যবসা বন্ধের জন্য সরকারের নজরদারি বাড়ানোর দিকেই জোর দিচ্ছেন বিশ্লেষকরা। এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণে প্রাণনাশ, এমনকি গোটা পরিবার নিশ্চিহ্ন হওয়ার মতো দুর্ঘটনা এখন হরহামেশাই ঘটছে। নিয়ম অনুযায়ী এলপিজি সিলিন্ডার ভরার জন্য উপযুক্ত অবকাঠামো ছাড়াও বিস্ফোরক অধিদপ্তর সহ বেশ কিছু সংস্থার লাইসেন্স এবং নির্দিষ্ট কিছু শর্ত মানা বাধ্যতামূলক। কিন্তু নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠান সেটা না করে মূল অপারেটর থেকে বড় সিলিন্ডার কিংবা ট্যাঙ্কে এলপিজি কিনে নিজেরাই গোপনে ছোট বড় সিলিন্ডারে ভরছে অবৈধভাবে, যা ক্রস ফিলিং নামে পরিচিত। এভাবে এলপিজির অবৈধ ক্রস ফিলিং এখন অসহনীয় মাত্রায় চলে গেছে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও, বলছেন ব্যবসায়ীরা। এই ছত্রছায়া থেকে যদি এখান থেকে না বেরোনো যায় তাহলে কিন্তু সরকার ট্যাক্স পাবেন না, সরকার এক্সচেকারে টাকা জমা হবে না। প্লাস একটা সবচেয়ে বড় ভয়াবহ জিনিসটা, সেটা যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এটা মানে সেই অঞ্চলে একটা বড় বিপদ ডেকে আনবে। আর ঝুঁকিপূর্ণ এই ব্যবসা বন্ধের জন্য সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ গবেষকদের। এনজিও সেক্টরকে ব্যবহার করে এই জিনিসগুলোর ক্ষেত্রে যে অবৈধ যে সমস্ত কার্যক্রম রয়েছে, যেমন সিএনজি স্টেশন থেকে ভর্তি করা, কেটে বিক্রি করা, এই ধরনের জায়গাগুলো পরিপালনের জন্য সচেতনতা বৃদ্ধি এবং একই সাথে পরিপালনের জায়গাগুলোতে সার্ভিস ডেলিভারি বা এগুলো মনিটরিং এজেন্সি কিছু সৃষ্টি করে এই জিনিসগুলোর ক্ষেত্রে সচেতনতা এবং কার্যক্রমের উন্নতি করা দরকার। খাত বিশেষজ্ঞরা জানান, ক্রস ফিলিং ও গ্যাস চুরির মাধ্যমে ক্রেতা ঠকানোর পাশাপাশি হাতছাড়া হচ্ছে সরকারি আয়। এই নিয়ে এলপিজি অপারেটরদের পক্ষ থেকে গত ফেব্রুয়ারিতে লিখিত অভিযোগ দেওয়ার পর নড়েচড়ে বসে সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সিলিন্ডার গ্যাস মজুদ ও বিক্রি হচ্ছে নিয়ম নীতির তোয়াক্কা না করে। বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না অগ্নি নির্বাপন সহ কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা। নেওয়া হয় না সিলিন্ডার গ্যাস বিক্রির অনুমোদনও। হাটে বাজারে পাড়া মহল্লায় প্রকাশ্যেই চলছে ঝুঁকিপূর্ণ বেচাকেনা। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে এমন কয়েক শতাধিক গোডাউন রয়েছে যেখান থেকে পাড়া মহল্লার বিভিন্ন দোকানে এলপি গ্যাস সিলিন্ডার পাইকারিতে বিক্রি করা হয়। পরে খুচরা দোকান থেকে কেনেন ভোক্তারা। তবে সিলিন্ডার মজুদে রাখা হয়নি কোনো নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ক্রেতা বিক্রেতারা সিলিন্ডারের মান সম্পর্কেও সচেতন নন। গ্যাসের বোতল আমরা রাখি, ঝুঁকিপূর্ণ কিনা কোম্পানি তো ওই সম্বন্ধে কোনো কিছু আমাদেরকে বলেও না, কোনো কিছু গায়ে লেখাও নাই। এটা নতুন কিংবা পুরাতন দেখে আমরা এটা বুঝি যে পুরাতনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বেশি, নতুনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ না। টাঙ্গাইলে চায়ের দোকান, মুদি দোকান, হার্ডওয়্যারের দোকান সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিলিন্ডার গ্যাস বিক্রি হলেও বেশিরভাগেরই নেই অনুমোদন। অনেক খুচরা বিক্রেতা এলপি গ্যাস ও পেট্রোল বিক্রির নিয়মকানুন জানেন না। অনেকে জানলেও ঝামেলার ভয়ে এড়িয়ে যান। কোম্পানির থেকে যদি কিছু করে দেয় তাহলে সে আমরা করতে পারবো, নাহলে আমগুলো করার কিছুই না, নাহলে বাদ দিয়ে দেন ব্যবসা। একই অবস্থা লালমনিরহাট, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায়। ফায়ার সার্ভিস বলছে, ঝুঁকি এড়াতে গ্যাস প্রতিষ্ঠানের বিক্রয় বিতরণ বিভাগ, বিস্ফোরক পরিদপ্তর সহ বিভিন্ন সংস্থার তদারকি বাড়ানো উচিত। কঠোরভাবে এটাকে মনিটরিং করে না নিয়ে আসা যায় তাহলে হয়তো ভবিষ্যতে এখান থেকে আরও বেশি লোকজনের ঝুঁকির যে দিকটা এটা হয়তো বেড়ে যাবে। তবে অনুমোদনহীন সিলিন্ডার বিক্রি বন্ধে অভিযান চালানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে নিয়মিত কার্যক্রম চালানোর দাবি প্রশাসনের। ডিলারশিপ থেকে অন্য কোনো জায়গায় বিক্রি করার কোনো ধরনের বৈধ কোনো আইনগত সুযোগ নেই। এর বাইরে কাউকে বিক্রি করতে পেলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতে নিব। ঝুঁকি এড়াতে আইনের কঠোর প্রয়োগের দাবি সংশ্লিষ্টদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভিসা জটিলতা স্বাভাবিক হয়ে আসায় সব আবেদনকারী যেতে পারবেন হজে। এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন প্রায় ৩৫,০০০ যাত্রী। এদিকে হজ যাত্রীদের সুবিধায় গ্রামীণফোন সহ অন্য অপারেটররা দিচ্ছে রোমিং সেবা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। কিছুক্ষণ পরেই হজযাত্রীরা মেহমান হবেন আল্লাহর ঘরের, আর সেই প্রস্তুতি নিচ্ছেন তারা।
যাত্রার সময়ই সেলাইবিহীন সাদা কাপড়ে ইহরাম বেঁধেছেন তাদের অনেকেই। ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান সৌদি আরবের ইয়া লামলাম কিংবা জুল হুলাইফা হলেও এই শুভ্রতার মিছিলে আগেই নিজেকে আবৃত করে নিয়েছেন সৃষ্টিকর্তার আবেগঘন ভালোবাসায়। আশকোনা ক্যাম্পের পরিবেশ হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানানোর পাশাপাশি দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে খুশি যাত্রীরা। আল্লাহ নিচ্ছে, এই জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকর আদায় করি। ভালো লাগছে, এটা সৌভাগ্য কপাল আমার, এটা কয়জনের ভাগ্য হয়। আল্লাহ যে নিয়ে যাচ্ছে কবুল করছে। এই ৪,৫০০ বছর আগে আমাদের নাম লেখা হয়েছে সিরিয়াল, ওই যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করছেন। হজ যাত্রীদের জন্য এবার মোবাইল ব্যালেন্সের মাধ্যমে রোমিং প্যাক কেনার সুবিধা চালু করেছে গ্রামীণফোন। এতে করে হজ পালনে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিরা সহজেই দেশে থাকা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। তবে এ বিষয়ে প্রচারণা বাড়ানোর পরামর্শ হজ যাত্রী ও তাদের স্বজনদের। আরও ভালো সংবাদ যে বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবে, বাংলাদেশের সিম দিয়ে আমি কথা বলতে পারবো। বাংলাদেশ গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে এর জন্য স্পেশালি রোমিং দরকার নেই, এন্ডোর্সমেন্টের দরকার নেই, বিটিটি যে অ্যাকাউন্ট ওটাই ইউজ করা যাবে। আমি যদি ওখানে এটা কমফোর্টেবল ফিল করি, নেটওয়ার্ক ভালো মনে হয়, আমি ওটা করব। এদিকে ভিসা জটিলতা কমে আসার কথা জানিয়েছেন হজ পরিচালক। ভিসা জটিলতায় শুরুর ফ্লাইটগুলোতে যেতে না পারা যাত্রীরাও সৌদি আরব পৌঁছতে শুরু করেছেন। প্রথম দিকে ভিসাগত কারণে কিছু হজ যাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে পারেনি। পরবর্তীতে এই ভিসাগুলো হওয়ার পরে আমরা খুব দ্রুতই কিন্তু তাদেরকে পাঠিয়ে দিয়েছি এবং আমরা এটি এজেন্সির ক্ষেত্রেও যে কতগুলো ভিসার কারণে যারা যেতে পারেননি সেগুলো আমরা দ্রুতই সমন্বয় করেছি। হজ ফ্লাইট চলবে আগামী 31 মে পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে 4 অথবা 5 জুন পালিত হবে পবিত্র হজ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কলাবাগানে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহিন রহমান। তার বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানায়, তবে পরিবারের সাথে থাকতেন কলাবাগানে। স্থানীয়দের তথ্য অনুসারে ভোর 5টার দিকে মোটরসাইকেল চালাচ্ছিলেন শাহিন রহমান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কলাবাগান থানার উপপরিদর্শক এমরুল কবির জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে মূল ঘটনা জানার চেষ্টা চলছে। দেশে থ্যালাসেমিয়া রোগের বাহক প্রায় 2 কোটি। 81% মানুষ জানেই না বিষয়টি। আর রংপুর বিভাগে এই রোগের বাহক সবচেয়ে বেশি, প্রতি 4 জনে 1 জন। সরকারের জাতীয় থ্যালাসেমিয়া জরিপে উঠে এসেছে এসব তথ্য। রোগের বিস্তার রোধে 2 বাহকের মধ্যে বিয়ে বন্ধের পরামর্শ থাকলেও তা আমলে নেয় না সাধারণ মানুষ ও সরকার। ভূতের কার্টুন পছন্দ রবি ও সাইমার। 2 ভাই বোনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। টাঙ্গাইল থেকে 20 দিন পর ঢাকায় এসে নিতে হয় রক্ত। সাইমার জন্য রক্ত পাওয়া গেলেও রবির রক্তদাতা পাওয়া যায়নি। খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ওর জ্বর, অসুস্থ থাকে, বেশিরভাগ সময় তারা অসুস্থ থাকে। আর 10টা বাচ্চার মতো তারা চলাফেরা করতে পারে না। মা হিসাবে আমার অনেক অনেক কষ্ট লাগে। উদাস চোখে কি যেন খুঁজছে তামান্না। থ্যালাসেমিয়ায় তার জীবনের পথচলা হোঁচট খেয়েছে শৈশবেই। খুলনার রূপসার প্রত্যন্ত গ্রাম থেকে তাকেও ঢাকায় আসতে হয় প্রতি মাসে। বড় ভাই মারা গেছে থ্যালাসেমিয়ায়। তাহলে আমি যে কি হারাইছি আমি নিজেই বুঝি যে আমার ছেলেটা 7 বছর বয়সে হারাইছি। আমার ছেলেটা বিনা ট্রিটমেন্টে মারা গেছে। আমি চাই না যে আমার মতো এরকম আর কোনো মারা কাঁদুক। আমার এই বাচ্চাটা এইখান থেকে যদি আমি ট্রিটমেন্ট না পেতাম হয়তো আমি এই সত্যটাও হারাতাম। এই শিশুদের বাবা মা থ্যালাসেমিয়ার বাহক। এতে সন্তানদের বহন করতে হচ্ছে রোগটি। বিয়ের আগে রক্ত পরীক্ষা না করায় অনুশোচনা আক্রান্ত শিশুদের পরিবারে। যথেষ্ট আপসেট আমি এই বিষয়টা নিয়ে। যদি বিয়ের আগে যদি আমি আরেকটু সচেতন হতাম তাহলে আমার এই সমস্যাটা পড়তাম না। আমরা যখন ডক্টরের সাথে দেখা করেছি, তো ডক্টর আসলে আমাদের এই বাহকের কারণে যে অনাগত ভবিষ্যতের প্রবলেম হবে এটা আসলে ওনারা আমাদেরকে বলেন। থ্যালাসেমিয়া নিয়ে জাতীয় জরিপে দেখা গেছে শহরের তুলনায় গ্রামে বাহক বেশি। সিলেটে বাহক 5 ভাগ হলেও রংপুরে তা 27। গত বছর 8,000 মানুষের উপর প্রথম এই জরিপ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
সবচেয়ে ভয়ানক যে কমপ্লিকেশনগুলো হয় ডিজিজ ট্রান্সমিশন, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসের সংক্রমণ হচ্ছে। একটা হচ্ছে কি আয়রন অত্যধিক হারে শরীর ডিপোজিশন হওয়ার জন্য তার গ্রোথ রিটার্ডেশন হচ্ছে। কি হচ্ছে না থ্যালাসেমিয়ার, সব কমপ্লিকেশনসগুলো হতে থাকবে। বছরে প্রায় ৮,০০০ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নেয়। একটা সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থ্যালাসেমিয়ার প্রকোপ ছিল অনেক বেশি। বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করে দেওয়ার মাধ্যমে সেই প্রকোপ নিয়ন্ত্রণ করতে পেরেছে দেশগুলো, কিন্তু এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই বাংলাদেশ সরকারের। তাই সচেতন হতে হবে নাগরিকদের। বিয়ের আগে জেনে নিতে হবে বরকনে থ্যালাসেমিয়ার বাহক কিনা, তা না হলে অসুস্থ সন্তান আসবে পৃথিবীতে, আর সেই দায় কি এড়াতে পারবেন বাবা মা? হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কবিগুরুর ১৬৪তম জন্ম জয়ন্তীর মূল আয়োজন কুষ্টিয়ার শিলাইদহে। ৪ বছর পর সরকারিভাবে রবীন্দ্র জয়ন্তীর উদযাপনে দেশের বিভিন্ন জেলার মানুষ ভিড় করেছেন কুঠিবাড়ির আয়োজনে। ৩ দিন ব্যাপী কর্মসূচি চলছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিসরেও। রবীন্দ্রপ্রেমীদের পদচারণায় মুখর কুষ্টিয়ার শিলাইদহ। কবিগুরুর ১৬৪তম জন্মবার্ষিকীর উদযাপন চলছে তাঁর স্মৃতিধন্য কুঠিবাড়ি প্রাঙ্গণে। উৎসবে সারা দেশ থেকে আসা শিল্পীরা গান, নাচ, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। উৎসবের পাশাপাশি কুঠিবাড়ি চত্বরে চলছে গ্রামীণ মেলাও। এই অনুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে আমি এই শিলাইদহের কুঠিবাড়িকে এবং যেন রবীন্দ্রনাথকেই খুব কাছ থেকে দেখছি এবং উপলব্ধি করছি। জাতীয় পর্যায়ে এটা পালন হচ্ছে, যার ফলে এইটা আরো ভিন্ন মাত্রা যোগ করেছে। উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুরেও চলছে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন। উপস্থাপন করা হচ্ছে কবিগুরুর সাহিত্যকর্ম। ভক্তদের আশা তার চেতনা ছড়িয়ে পড়ুক নতুন প্রজন্মের মাঝেও। অনেক ভালো লাগছে, আমরা নাচ, গান, আবৃত্তি অনেক কিছুই উপস্থাপনা করছি। প্রতি বছরই শাহজাদপুরের মানুষ রবীন্দ্রপ্রেমী মানুষ, এভাবেই আমরা রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীটাকে বড় পরিসরে পালন করে থাকি। এই বছরও সেইভাবেই 3 দিন ব্যাপী আয়োজন মালা করা হয়েছে। নওগাঁর প্রতিসরেও জমজমাট আয়োজন কবিগুরুর জন্মদিন উদযাপনে। 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও চলছে গ্রামীণ মেলা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের শাহজাদপুরে 3 দিন ব্যাপী আয়োজন রয়েছে কবিগুরুর জন্মোৎসব উপলক্ষে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, রবীন্দ্র জয়ন্তীতে শাহজাদপুরে আজ কি কি আয়োজন রয়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে। সকাল 10টায় কিন্তু এখানে 3 দিনব্যাপী যে রবীন্দ্র জন্ম উৎসব, সেই উৎসবের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক। সকালবেলা শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমি তারা পরিবেশন করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং সাহিত্য প্রবন্ধ এবং গীতি আলেখ্য। বিকেলে রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যে সকল সাংস্কৃতিক সংগঠন আছে তাদের পরিবেশনায় এখানে নৃত্য পরিবেশন হবে, নাটক পরিবেশন হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পাশাপাশি শিশু কিশোরদের একটি 1 ঘন্টার কর্মসূচি রাখা হয়েছে আজকে। রবীন্দ্রনাথের জন্ম উৎসব উপলক্ষে শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন আজ। আগামীকাল সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এবং শ্রীকমল সঙ্গীত বিদ্যালয় তাদের পরিবেশনা করবে এবং শেষের দিনে ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ এবং শাহজাদপুরে যে সকল শিল্পীরা আছে তাদের অনুষ্ঠান পরিবেশিত হবে। এবারে কিন্তু আমরা দেখেছি যে উৎসবের যে আমেজ, সেই আমেজ রয়েছে শাহজাদপুরের। আপনারা জানেন যে সকালের যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেটা একটাই শেষ হয়েছে, কিন্তু এখনো কিন্তু এই রবীন্দ্র কাছারি বাড়িতে যারা রবীন্দ্র প্রেমী এবং শাহজাদপুরের যারা সাংস্কৃতিক কর্মী তাদের আনাগোনা চলছে। জি, দিলীপ কুমার গৌড়, আপনাকে অনেক ধন্যবাদ। প্রায় 1 বছর আগে উদ্বোধনের কথা থাকলেও এখনো আলোর মুখ দেখেনি চট্টগ্রাম চিড়িয়াখানার বার্ডস পার্ক। স্বৈরাচার পতনের পর নির্মাণ কর্মীদের ওপর কয়েক দফা হামলার জেরে থমকে যায় কাজ। অভিযোগ উঠেছে পার্কটির প্রায় 10 একর জায়গা দখলের চক্রান্ত করছেন প্রভাবশালীরা। এদিকে দখল করা কিছু জায়গা উদ্ধার হয়েছে এবং দ্রুত পার্কটি খুলে দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে 66 প্রজাতির 520টি প্রাণী রয়েছে। এর মধ্যে 18টি বাঘ ও 2টি সিংহ। এছাড়া কুমির, জলহস্তী সহ অন্যান্য প্রাণী দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। মোটামুটি এখানে হরিণ, অজগর সাপ,
হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার দেখা হলো। বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে, আর দেখার মতো চিড়িয়াখানা আসলে বাচ্চাদের জ্ঞানও সমৃদ্ধ বাড়ে। চিড়িয়াখানায় আরও বৈচিত্র্য আনতে কয়েক বছর আগে বার্ডস পার্ক করার উদ্যোগ নেওয়া হয়, যেখানে ফ্ল্যামিঙ্গো, ম্যাকাও, পেলিকেন সহ নানা প্রজাতির পাখি থাকবে। গেল বছরের মে মাসে পার্কটির কাজ শুরু হয়। আগস্টে সবার জন্য খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর হামলা চালিয়ে ভেঙে দেয়া হয় সীমানা প্রাচীর। অভিযোগ উঠেছে শত কোটি টাকা মূল্যের 10 একর জমি দখলে নেয়ার চেষ্টা করছে প্রভাবশালীরা। নতুন করে যখন কাজ বাউন্ডারি কাজ চলতেছিল তখন দুষ্কৃতকারীরা কেউ বাধার চেষ্টা করছে। পরে সেখানে আমাদের একজন দুজন লেবার ছিল, তারা একটু আহত হয়েছে। তবে দখলদারদের কবল থেকে বেশ কিছু জায়গা উদ্ধার হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। দ্রুত কাজ শেষ করে পার্কটি উন্মুক্ত করার আশ্বাস তার। কিছু দুষ্কৃতকারীরা ভেঙেছিল, এটা দখলে নিয়েছিল। পরবর্তীতে আমরা প্রায় 10-15 দিন আগে এটা পুনরায় দখলে নিয়েছি এবং ওখানে আমাদের একটা রোড হবে, আর আমরা একটা বার্ড রিভিয়ার করব। নতুন প্রাণী কিছু আনবো, যেমন হাতি আনবো, জিরাফ আনবো, এরকম আমাদের কিছু প্ল্যান আছে। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বিদেশ থেকে নানা ধরনের বন্য প্রাণী আনার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।